একজন মা এখনো বুক পেতে আছে তার সন্তান ফিরে আসবে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু প্রতিহিংসা এরকম হবে কেন? আমাকে লক্ষ্মীপুরে মেরে ফেলবে এরকম একটা প্ল্যান হয়। তাহের নামে একজন শীর্ষ সন্ত্রাসী ছিল, তার ছেলে বিপ্লব, টিপু, এরা আমাদের লক্ষ্মীপুরটাকে পুরা শান্ত লক্ষ্মীপুরটাকে অশান্ত করে রেখেছিল। কেউ ফিরোজ ভাইয়ের নাম বলে তাহলে প্রত্যেকটা মানুষের মনে এখনো সেই শিহরণ জেগে ওঠে যে তাকে কতটা নির্মম, নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। ছাত্র রাজনীতি করার কারণে একটা মানুষকে তার জীবন দিয়ে দিতে হবে, একটা মানুষের জীবন চলে যাবে, এমন রাজনীতিতে আমরা চাই নাই। আওয়ামী লীগ শুধু সন্ত্রাসী সংগঠন ছিল না, আওয়ামী লীগ ছিল লুটতরাজ একটা সন্ত্রাসী। নেতৃত্বের ভাগ সবসময় ছাত্রদের কাঁধেই ছিল। আমাদের ট্যাক্সের কেনাগুলি আমাদের বুকে চালানো হয়েছিল। আমাদের অপরাধটা ছিল কি? আমরা গণতন্ত্রের জন্য কথা বলতেছিলাম। আগে রাজনৈতিক দ্বারা আর এখনকার রাজনৈতিক দ্বারা এক না। তেজিয়া কলেজের ছাত্রলীগ যা করেছে তার হিতের বিপরীতটা করে দেখিয়ে দেব। স্কুল লাইফ থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমার বাড়ি লক্ষ্মীপুরে। আমার লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ে আমি ক্লাস 8-এ থাকা অবস্থায় আমি সামাদ ছাত্রদলের সভাপতি পাই। তৎকালীন সময়ের পরে এরপরে আমি লক্ষ্মীপুরের হাই স্কুল জীবন শেষ করে ইন্টার লাইফে আমার লক্ষ্মীপুর সরকারি কলেজে যখন ভর্তি হই, ওই সময় এখানে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আসলে আমাদের লক্ষ্মীপুরে আপনারা জানেন আওয়ামী ফ্যাসিস্টদের যে থাবা ছিল, আওয়ামী ফ্যাসিস্টের যে টপ কিলাররা ছিল, সন্ত্রাসীদের যে অভয়ারণ্য ছিল, তার মধ্যে একটা ছিল আমাদের লক্ষ্মীপুরে এবার তাহের নামে একজন শীর্ষ সন্ত্রাসী ছিল, তার ছেলে বিপ্লব, টিপু, এরা আমাদের লক্ষ্মীপুরটাকে পুরা শান্ত লক্ষ্মীপুরটাকে অশান্ত করে রেখেছিল। তৎকালীন সময় আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে তারা হত্যা করে আজও পর্যন্ত ওনার লাশ ওনার ফ্যামিলি পায় নাই। এরপরে দ্বিতীয় হত্যাকাণ্ড শুরু হয় আমার যে বাসা, আমার আপন খালাতো ভাই ফিরোজ, শহীদ ফিরোজ, তাকে এমন ভাবে হত্যা করা হয়, তার শরীরের প্রত্যেকটা অঙ্গের রগগুলা কেটে দেওয়া হয়, তার সমস্ত নখগুলা তুলে নেওয়া হয়। তার এমন মর্মান্তিক অত্যাচার আমাদের লক্ষ্মীপুরের প্রত্যেকটা মানুষ এখনো, যদি কেউ ফিরোজ ভাইয়ের নাম বলে তাহলে প্রত্যেকটা মানুষের মনে এখনো সেই শিহরণ জেগে ওঠে যে তাকে কতটা নির্মম, নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। এই ফ্যাসিস্টের একটি সন্ত্রাসী লক্ষ্মীপুরের এম.এ. তাহের, তার ছেলেদের দ্বারা, এবং কি পরবর্তীতে আমাদের এলাকাতে এরকম অসংখ্য মার্ডার হয়েছিল, আপনাকে বলতে গেলে শেষ করতে পারবো না। আমাদের লক্ষ্মীপুরটা ছিল আওয়ামী লীগের এম.এ. তাহেরের হাতে জিম্মি, যাকে সম্পূর্ণ মদদ দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, সে নিজেই তাকে মদদ দিয়েছিল। তার নেতৃত্বে আমাদের লক্ষ্মীপুর সকল হত্যাযজ্ঞ শুরু হয়েছিল। আমাদের বাড়ি করার জন্য আমার আব্বু ব্যাংক থেকে লোন নিয়েছিল। লোন নেওয়ার পর আমাদের বাড়ি করার জন্য ইট, সিমেন্ট আর রড বোঝায় ট্রাক আসছিল। ট্রাক আসার পরে তখন আমাদের এম.এ. তাহের যে শীর্ষ সন্ত্রাসী, উনি আমাদের তখন ট্রাক বোঝায় সিমেন্ট এবং ট্রাক বোঝায় যে রডের যে ট্রাকটা ছিল সেটাকে উনি নিয়ে যায়। তো তখন থেকে আমাদের মনের মধ্যে এক ধরনের ক্ষোভ যে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু প্রতিহিংসা এরকম হবে কেন? কেউ একজন বাসাবাড়ি করার জন্য জিনিসপত্র আনবে, সেগুলো পর্যন্ত লুট করে নিয়ে যাবে। আপনারা জানেন আসলে আওয়ামী লীগ শুধু সন্ত্রাসী সংগঠন ছিল না, আওয়ামী লীগ ছিল লুটতরাজ একটা সন্ত্রাসী সংগঠন। তারা লুটপাট করতো, তারা চাঁদাবাজি করতো, তারা দখলদারিত্ব করতো। এগুলো আসলে দেখে দেখে আমরা এভাবে বড় হয়েছিলাম। আমি যখন ঢাকার তেজিয়া কলেজে চলে আসি, তৎকালীন সময়ে আসার টাইমে আমাদের লক্ষ্মীপুরে, আমি যেহেতু সামাদ ছাত্রদলের সভাপতি ছিলাম, আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে ছাত্রলীগের তৎকালীন সময় একটু বিরোধ হয়। এই বিরোধের জেরে আমাকে লক্ষ্মীপুরে মেরে ফেলবে এরকম একটা প্ল্যান হয়। পরে আমার ফ্যামিলি আমার ব্যাপারটা আর নিতে না পেরে পরে আমাকে ঢাকা শহরে ট্রান্সফার করে দেয়। এরপর আমি ঢাকা এসে তেজিয়া কলেজে ভর্তি হই। তেজিয়া কলেজে ভর্তি হওয়ার পর থেকে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আজকে ডিসেম্বরের 6 তারিখ, এর মধ্যে একটা আজকে গুম দিবস। এই গুম দিবসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের তেজিয়া কলেজের সভাপতি আমির ইসলাম জাকির ভাইকে, আমরা স্মরণ করি আমাদের তরিকুল ইসলাম জন্টু ভাইকে। আসলে ছাত্র রাজনীতি করার কারণে একটা মানুষকে তার জীবন দিয়ে দিতে হবে, একটা মানুষের জীবন চলে যাবে, এমন রাজনীতিতে আমরা চাই নাই। আমরা শিক্ষাঙ্গনে রাজনীতি হবে, শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার্থীরা যদি না জাগে তাহলে এই দেশ জাগবে কোথা থেকে? আপনারা একটু পিছনে যদি খেয়াল করে দেখেন, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্বের ভাগ সবসময় ছাত্রদের কাঁধেই ছিল।
আর সেই ছাত্রদেরকে আপনি দমিয়ে রাখার জন্য আপনি তাদেরকে গুম ক্রসফায়ার দিয়ে থাকেন। হ্যাঁ, আমরা আপনার ভিন্ন মতে রাজনীতি করি, আমাদেরকে মারার জন্য আমাদের দেশের ভাইরা, আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের র্যাব, আমাদের দেশের বিজিবি, আমাদের দেশের সেনাবাহিনী তাদেরকে ব্যবহার করে আমাদের উপরে নির্মম ভাবে গুলি চালানো হয়। অথচ আমরা যে গুলি কিনেছিলাম আমাদের স্বাধীনতা যারা কেড়ে নিতে যাবে তাদের দিকে চালানোর জন্য, শত্রুর বুকে চালানোর জন্য, অথচ সেই আমাদের ট্যাক্সের কেনা গুলি আমাদের বুকে চালানো হয়েছিল। আমরা আজও খুঁজে পাই নাই আমাদের আবুল ইসলাম জাকির ভাইকে, তনুল ইসলাম জন্টু ভাইকে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, তেজগাঁ কলেজের আহ্বায়ক হিসেবে তারেক রহমান প্রত্যেক রমজানে এবং প্রত্যেকটা ঈদে বিভিন্ন দিবসে আমাদের গুম নেতাদেরকে বিভিন্ন ধরনের উপকরণ পাঠায়। তো যেহেতু তেজগাঁ কলেজ ছাত্র দলের আহ্বায়ক হিসেবে আমার কাঁধে পড়লো এই উপহারটা তরুল ইসলাম জন্টু ভাইয়ের বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো আমি জন্টু ভাইয়ের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে দেখলাম উনি 8 তলা একটা বিল্ডিং এর টপ ফ্লোরে থাকেন। খালাম্মাকে জিজ্ঞাসা করলাম, খালাম্মা আপনি এই বয়সে আপনার এই এত উপরে থাকতে আপনার কষ্ট হয় না? খালাম্মার একটা কথা ছিল, তোমার ভাই তরিকুল ইসলাম জন্টু ও এই বাসায় চিনতো, এই বাসা থেকে ওকে নিয়ে এই বাসায় থাকতো। যদি তোমার ভাই তরিকুল ইসলাম জন্টু যদি ফিরে আসে, সে তার কাছে তো কোনো মোবাইল থাকবে না, সে তো কাউকে চিনবে না, সে শুধু আমাদের বাসাটা চিনে। তাই আমরা কষ্ট করে এই বাসাটাতে থাকি। যদি কোনো মতে সে যদি এসে আমাদেরকে এই বাসায় খুঁজে পাই, আমরা যদি এই বাসাটা ছেড়ে দিই, তাহলে এই বাসার খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর আপনি বুঝতে পারেন, একজন মা এখনো বুক পেতে আছে তার সন্তান ফিরে আসবে। আমরাও বিশ্বাস করি আমাদের তরিকুল ইসলাম জন্টু ভাই ফিরে আসবে। আমাদের অপরাধটা ছিল কি? আমরা গণতন্ত্রের জন্য কথা বলতেছিলাম, মানুষের বাক স্বাধীনতা নিয়ে কথা বলতেছিলাম, মানুষের ভোটাধিকার নিয়ে কথা বলতেছিলাম। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে একটি মামলার রায় ঘোষণা করা হয়। তখন সারা বাংলাদেশে আন্দোলন ফেটে পড়ে। সারা বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রত্যেক শিক্ষার্থীরা এই রায়কে মেনে নিতে পারে নাই। হাজার হাজার ছাত্র জনতা সারা বাংলাদেশে যখন দাপিয়ে বেরিয়েছিল, এই আন্দোলনের প্রতিবাদে মিছিল করতেছিল, ঠিক তেমনি তেজগাঁ কলেজ ছাত্রদের নেতৃত্বে আমরা তখন মিছিল করতেছিলাম। মিছিল বের করার সময় আমাদের 4 জনকে গ্রেপ্তার করা হয় ওই প্রেক্ষাপট থেকে। এরপর থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তেজগাঁ থানায়। তেজগাঁ থানার তৎকালীন ওসি ছিল ওসি মাজার, যে মাজার নারী আসক্ত ছিল। তার কারণে আমাদের এই অত্র এলাকায় কোনো নারীরা নিরাপদ ছিল না। তা আমাদেরকে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে পরের দিন কোর্টে তোলার পরে আমাদের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত আমাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে দোতলায় রিমান্ডের রুমে নিয়ে যাওয়া হয়। যারা রিমান্ডে থাকে ওইখানে একটা চেয়ার থাকে, চেয়ারের মধ্যে ইলেকট্রিক শর্ট দেওয়ার মতো সমস্ত ব্যবস্থা থাকে। ওই চেয়ারটা দেখলে আপনার ভিতরে অটোমেটিক একটা আতঙ্ক কাজ করবে, মানে ওই রুমটাই হচ্ছে আতঙ্কিত রুম। ওই রিমান্ডের জন্য যে রুমটাকে নিয়ে যাওয়া হয় আপনাকে, এরপরে আপনার ওইখানে ওরা 2 হাত উপরে তোলে, 4 জন থাকে, তাদের হাতে বিভিন্ন ধরনের রোল স্টাম্প এগুলো থাকে, এমনকি তাদের মুখের মধ্যে কালো কাপড় দিয়ে বেঁধে থাকে। তারা এই যে অত্যাচার নির্যাতন শুরু করে, শুধুমাত্র তারাও মারতে মারতে এক পর্যায়ে তারাও জানে যে তারা বলতেছে যে আমাদের কিছু করার নাই, উপরের নির্দেশ, তোমাদেরকে যত পিটাবো তত আমাদের প্রমোশন হবে, তোমাদের প্রতি দয়া দেখালে আমাদেরকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হবে, এরকম করে বলা হইতো তৎকালীন সময়ে। জামিন হওয়ার পরে জেল গেট থেকে আমরা বের হব। আপনারা জানেন জামিন এমনিতেই জেল, তার উপরে জামিন হয়েছে, এত মাস জামিন, 3 মাস, দীর্ঘ 3 মাস জেল খাটার পরে যখন জামিন হবে বের হয়ে আসবো, তখনই আমাদের উপরে আরেক ধরনের মরার উপরে খরার গাছ চলে আসে। একটা ডিএসবি একটা সংস্থা আছে, ওনারা এসে আমাদেরকে বসায় রাখে যে আপনাকে শোন অ্যারেস্ট করানো হবে, আপনার নামে আরেকটা মামলা দেওয়া হবে, আপনাকে এখান থেকে জেল গেট থেকে আবার নিয়ে যাওয়া হবে, নিয়ে যেয়ে আপনাকে আরেকটা মামলা দেওয়া হবে। তো এখান থেকে বাঁচার উপায় কি? বলতেছে আমাদেরকে টাকা দেওয়া লাগবে 5 লাখ। তো ওই সময় এত টাকা কোথায় পাবো? তখন বলতেছে তাহলে 3 লাখ টাকা দেন। 3 লাখ টাকা না, 2 লাখ টাকা দেন। এরকম টাকার অ্যামাউন্ট করতে 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 সর্বশেষ 1 লাখ টাকায় আসলো। ওই সময় টাকাটা পাবো কোথায়? তৎকালীন সময়ে আমার বাবা রেখে যাওয়া একটা চেইন আমার মায়ের গলায় ছিল। আমি বললাম আপনি বাসায় ফোন দেন। আমি আমার বাসায় আমার ভাগ্নিকে ফোন দিই যে এই অবস্থা, টাকা লাগবে 1 লাখ। তো বলতেছে মামা এখন এত রাতে এত টাকা কোথায় পাবো আমরা? তো আমার আম্মা পাশে ছিল, আম্মা বলতেছে কত টাকার কথা বলতেছে, পরে বলতেছে 1 লাখ টাকার কথা। তো তৎকালীন সময়ে আমার মা বলতো যে আমার এই সেন্টার দাম মনে হয় 5 লাখ টাকার উপরে আছে, ওর বাবার একটা স্মৃতি, এটা দিয়ে দাও, এটা দিয়ে আমার ছেলেকে বের করে নিয়ে আসো। আসলে জেল থেকে বের হওয়ার যে একটা আনন্দ ছিল, সে আনন্দটা নিমেষেই মাটি হয়ে গেল।
বাবার সর্বশেষ একটা স্মৃতি ছিল, সে স্মৃতিটা কেড়ে নিলাম মায়ের গলা থেকে। আমি আদৌ আমার বাবার সে স্মৃতি দিতে পারিনি আমার মাকে, পারবো না আদৌ কোনোদিন, আমার পক্ষে সম্ভব না। কোনো আত্মীয় স্বজন আমাদেরকে তাদের বাসা বাড়িতে ঠাঁই দিত না, কারণ আমরা তাদের বাসা বাড়িতে যাই, থাকা মানে তাদের উপরে স্টিম রোলার চালানো শুরু হতো। পুলিশ এবং কোর্ট আদালত হাজিরা এগুলো তাদের উপরে মামলা, এগুলো তাদের উপরে চলতেই থাকতো। এই কারণে আমাদের অনেক আত্মীয় স্বজনকে আমরা ইচ্ছে করে অনেক আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকতাম। দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্টের রাজনীতি আর বর্তমান রাজনীতির মধ্যে অনেক পার্থক্য চলে আসছে। ছাত্র রাজনীতির পরিবর্তন ঘটেছে, আইনের নিয়ম কানুন তোয়াক্কার পরিবর্তন ঘটেছে। আগে রাজনৈতিক দ্বারা আর এখনকার রাজনৈতিক দ্বারা এক না। 5ই আগস্ট জুলাই আন্দোলনের পরে যখন ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল, কোনো গেস্ট রুম, কোনো গণরুম, কোনো র্যাকিং, কোনো ধরনের নির্যাতন আপনারা ছাত্রদলের কাছ থেকে দেখেন নাই, ভবিষ্যতেও দেখবেন না। কারণ এই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান। আমাদের সাথে আমাদের উপরে যে বড় বড় অত্যাচার নির্যাতন হয়েছিল, আমরা চাই না আগামী দিনে আমার কোনো ভাই, আমার কোনো বোন, আমার কোনো পিতা অন্য কারোর উপরে এরকম বড় বড় অত্যাচার নির্যাতন যেন না হয়। কারণ এই জীবনটা কতটুকু নিষ্ঠুর, কতটুকু নির্দয় এই জীবনটা আমরা কাটিয়েছিলাম, আমরা চাই না এটা পরবর্তী কোনো জেনারেশনের জন্য হোক। তেজিয়া কলেজে আহ্বায়ক হওয়ার পরে, পা রাখার পরে প্রথম একটি কথা বলেছিলাম, তেজিয়া কলেজের ছাত্রলীগ যা করেছে তার হিতের বিপরীতটা করে দেখিয়ে দেব। ইনশাআল্লাহ আজ পর্যন্ত যেটা প্রত্যয় ব্যক্ত করেছি সেটার উপরে এখনো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছে ওই অর্পিত দায়িত্ব পালন করার পর্যন্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ছিলাম, আমার পরিবারও ছিল, আমিও থাকবো। এসএমজি টেলিভিশনের জন্য শুভকামনা রইল। অত্যাচার নির্যাতন জুলুম মজলুমের পক্ষে থাকবেন, মজলুমের পাশে থাকবেন, সত্য ন্যায় সঙ্গত সংবাদ উপস্থাপন করবেন। আপনাদের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আল্লাহ হাফেজ।